প্রাইম মিনিস্টার আপনার আত্মীয়, আপনি আওয়ামী লীগ থেকে একবারও টিকিট পাননি, বাট তারপরে আপনি 3বার এমপি হয়ে আসছেন। ওয়াই নট আওয়ামী লীগ? আসলে ভয় বলতে কি, আমি আমার আম্মাকে ভয় পাই, আম্মার কথা শুনি। এখন মা কোনো কিছুতে রাগ হোক, এই জিনিসটাই কিন্তু ভয়। মা রাগ হইলো বা মনে কষ্ট পাইলো, যখন মানুষজন বলে না যে এই চোখ লাগবে, তো এটা তো মানে তোমাকে নজর দিবে, মনে হয় যদি নজর দেওয়াটা যদি গায়ে লাগতো। ইউর ম্যারিড টু তারিন হোসেন, উনি ইত্তেফাকের এডিটর। হাউ হ্যাজ দ্যাট হেল্পড ইউ? নিক্সন চৌধুরী একজন খুবই জনপ্রিয় একজন এমপি, ভাঙ্গার 3বার হয়ে আসছেন উনি ইন্ডিপেন্ডেন্টলি। ছোট থাকতে অনেক দুরন্ত ছিলেন, রেপুটেশনও ছিল ওরকমই। সেখান থেকে উনি কিভাবে এত ডেডিকেটেড, এত পপুলার একজন এমপি হয়ে যান। ওনার সঙ্গে আমাদের অনেক কথা হয় পার্সোনাল লাইফ নিয়ে, উনি কিভাবে ম্যানেজ করেন। যখন থেকে উনি আসলেন এখানে আমাদের সঙ্গে পডকাস্টে, সবার সঙ্গে কানেক্ট করা, সবার সঙ্গে খুব আন্তরিকভাবে কথা বলা, এই জিনিসটা ওনার ভিতরে আছে। বোঝাই যাচ্ছে যে উনি কীভাবে ওনার অঞ্চলে সবার সঙ্গে উনি কানেক্ট করে। ওনার আপন মামা শেখ ফজলুল হক মনি ছিলেন আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা। ওখানে নিক্সন চৌধুরী কখনোই 3বারের একবারও আওয়ামী লীগ থেকে নমিনেশন পাননি। তারপরও ওনার একটা প্রচুর একটা রেসপেক্ট আছে টুয়ার্ডস আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। নানান ইস্যুতে ওনার ব্যাপারে প্রচুর কন্ট্রোভার্সি থাকার পরেও ওনার ডেডিকেশন টুয়ার্ডস ওনার জনগণ খুবই আনবিলিভেবল। আশা করি এই পডকাস্টটা থেকে আপনারাও কিছু না কিছু জানতে পারবেন। নিক্সন ভাই, থ্যাংক ইউ সো মাচ আমার পডকাস্টে আসার জন্য। তোমাকেও ধন্যবাদ আমাকে আনার জন্য। আমার একটা ব্র্যান্ড নিউ একটা পডকাস্ট, ডিসক্লোজার। আমি নিক্সন ভাইকে ছোটোবেলা থেকে চিনি, আমরা ফ্যামিলি ফ্রেন্ডস। তো ওইভাবে করে আমরা আজকে গল্পটা করব। কেমন আছেন? আছি, মোটামুটি ভালোই আছে। আপনি তো মেজরিটি অফ দ্য টাইম আপনি ফরিদপুরের বাসায় থাকেন। হ্যাঁ, ভাঙার বাসায় থাকি। আচ্ছা, একটা কথা বলেন, নিক্সন চৌধুরী একসময় নোন এজ মাস্তান, এখন টার্নড ইনটু বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এমপিজ অফ বাংলাদেশ। কিভাবে হলো? আসলে কথাটা এরকম না, কথাটা হলো সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়। আমরা যখন ছোট ছিলাম, অনেক ছোট, তখন আমরা ধানমন্ডিতে থাকতাম। তখনকার পরিবেশটা একটু অন্যরকম ছিল, তখনকার আইন শৃঙ্খলার অবস্থা অন্যরকম ছিল, সব কিছু কিন্তু অন্যরকম ছিল। তো আমি ধানমন্ডিতে থাকতাম, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজে আমি পড়াশোনা করতাম। পরবর্তীতে আমি ঢাকা কলেজে পড়াশোনা করেছি। তো ধানমন্ডি এরকম একটা জায়গা ছিল যে এখনকার ধানমন্ডি আর তখনকার ধানমন্ডি কিন্তু এক না, এখনকার গুলশান আর তখনকার গুলশান কিন্তু এক না। তো ধানমন্ডিতে তখন আমাদের রোডগুলো এরকম ছিল যে রোড নাম্বারগুলো ছিল ধানমন্ডি 1, 2, 3, 4, 5, 6 এরকম করে একদম 33 পর্যন্ত। আর বাসাগুলো ছিল সব দোতলা, 3তলা, 1তলা, এর বেশি কিন্তু 4তলা বাড়ি খুব কম ছিল, হাতে গোনা 2-4টা ছিল। তো ওখানে মানুষের বসবাস কিন্তু লোক কিন্তু অনেক কম ছিল, এবং সব আমরা কিন্তু কোন বাসায় কে থাকে সেটা জানতাম। একদম ছোটোবেলা থেকে সাইকেল চালানো থেকে আরম্ভ করে আমাদের চলাফেরা। তো আস্তে আস্তে আমরা আবাহনী মাঠটা একদম আমাদের ধানমন্ডির মিডলে, তো ধানমন্ডি আবাহনী মাঠে আমরা খেলতে যেতাম ছোটোবেলা থেকে, 4 বছর 5 বছর বয়স থেকে। তো এখান থেকে খেলতে যাওয়ার পরে এই ধানমন্ডির সব বাচ্চারাই কিন্তু আবাহনী মাঠে খেলতো। এখন কিন্তু সেটা নাই, এখন বাচ্চারা মাঠে খুব কম যায়। তো আমরা কিন্তু মাঠে খেলতাম, মাঠে যেতে। তারপর স্কুল আমাদের ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ ছিল। তো গভর্নমেন্ট বয়েজ স্কুল এরকম ছিল, আমাদের পাশে মিনিস্টারের ছেলেও পড়তো, সচিবের ছেলেও পড়তো, ব্যবসায়ীর ছেলেরাও পড়তো, আবার তাদের ড্রাইভারের ছেলেরাও কিন্তু স্কুলেই পড়তো, মানে গভর্নমেন্ট স্কুল যেহেতু। তো আমরা মানুষের সাথে মেশাটা, মানে আমাদের ফ্রেন্ড সার্কেলটা অনেক বড় ছিল। মানে এমন কোনো রোড ছিল না ধানমন্ডিতে 1, 2, 3, 5, মানে এমন কোনো রোড ছিল না যেখানে আমাদের 3-4টা ফ্রেন্ড ছিল। তো আমাদের পরে আমাদের সিনিয়র ব্যাচ ছিল, জুনিয়র ব্যাচ ছিল। জুনিয়র কি, আমরাই তো সবচেয়ে ছোট ছিলাম যখন আমরা ছিলাম। তো এইভাবেই কিন্তু আমরা ধানমন্ডিতে বড় হয়ে উঠছি। তো সবাই সবাইকে চিনে ধানমন্ডির, এমন কেউ নাই কার বাসায় কি রান্না হতো সেটাও আমরা জানতাম, কার বাসায় কি পালতেছে। তারপরে 21শে ফেব্রুয়ারি আসলে ফুল চুরি করা, এগুলো একটা তখনকার একটা ছিল। তো এর জন্য কিন্তু মানুষ সবাই চিনত। আর তখন ছিল একটু হিরোইজম আর কি, লাইক মানে একটু 50 জন বা 40 জন ফ্রেন্ড আছি, তার মধ্যে যে একটু সাহসী, সেই
মানে তাকেই সবাই পছন্দ করে, তাকেই সবাই মানে একটু আগে মানে করে সবসময় একটু তার পিছেই থাকে। তো ওই জিনিসটা ছিল, ওর জন্যই আর কি মানুষ সবাই এক একজন এক এক রকম মনে করে। আমরা আগে তো ধানমন্ডি থাকতাম, তারপরে আমরা গুলশান চলে আসলাম আমার জন্মের সময়। তার মাঝে যখন আমিও যখন টিনেজার, আপনারা তো আমাদের থেকে আরও আমার 5-7 বছর বড়, তখন মাঝে যদি কাউকে বলতাম যে নিক্সন ভাইকে চিনি, তাহলে আর কোনো ছেলেরা কিচ্ছু করতো না। না, এটা কারণ হলো যে বললাম না, ধানমন্ডি আমরা এইভাবে বড় হয়েছি। এখনকার বাচ্চারা, তখন আমরা যেটা ছিলাম, আমাদের একটা কোথাও যদি আমরা একটু আড্ডা মারতাম 100-150 ছেলে হয়ে যেত। তাহলে ওখান থেকে পরে পলিটিক্সের ট্রানজিশন কিভাবে? পলিটিক্সটা হলো এটা আমাদের তো ফ্যামিলিগতভাবে আমার বাবা এমপি ছিলেন 3 বার, তারপরে আমার মামা বললো, তারপরে পুরো ফ্যামিলিটাই তো পলিটিক্সের সাথে জড়িত। আর আমার আব্বা যেহেতু পলিটিক্স করতেন, আমি ছোটোবেলা থেকে আব্বার সাথে খুব বেশি ঘুরতাম। এই আব্বা মাদারীপুরের জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, আব্বার সাথে যেতাম, খুলনা যেতাম, মোংলা যেতাম, আব্বার প্রোগ্রামগুলোতে আমি ছোটোবেলার থেকে আব্বার সাথে যেতাম। তো আব্বার ওই পলিটিক্যাল ইটা আমি সবসময় আব্বার সাথে শিখতাম আর কি, এটা আমি সাথে থেকে শিখতাম। আর সাথে সাথে আবার আমি যখন ছোট ছিলাম তখন তো আসলে আমরা বিরোধী দলে ছিলাম অনেক বছর। এরশাদ সাহেব ছিলেন, খালেদা জিয়া ছিলেন। তো একটা নেগেটিভ সাইড থেকে কিন্তু আমরা পজিটিভ সাইডে পলিটিক্সটা করার জন্য আমাদের কিন্তু ইনভলভ ছিলাম সবসময়। ছোটোবেলায় অনেক ছোট যখন, তখন হরতাল হলে হরতাল করতে বের হতাম, তারপরে কারফিউর মধ্যে বের হতাম। এরশাদ সাহেবের সময় কারফিউ হতো, কারফিউ ব্রেক করতাম। এই ছোটোবেলার থেকেই কিন্তু এগুলো ছিল। শেখ মুনীর আপনার মামা? বড় মামা। বড় মামা ফাউন্ডার যুবলীগের। আপনাদের এরকম একটা স্ট্রং একটা আওয়ামী লীগ একটা ব্যাকগ্রাউন্ড, প্রাইম মিনিস্টার আপনার আত্মীয়, আপনি আওয়ামী লীগ থেকে একবারও টিকিট পাননি, বাট তারপরে আপনি 3 বার এমপি হয়ে আসছেন। ওয়াই নট আওয়ামী লীগ? ওয়াই হ্যাজন্ট দ্যাট হ্যাপেন্ড? এই বিষয়টা হলো কি, আমি স্টুডেন্ট পলিটিক্স করছি। আমার বাবার যে নির্বাচনী আসন, যে এলাকাটা, সেখান থেকে আমার বড় ভাই কিন্তু বাংলাদেশের সব থেকে ইয়াংগেস্ট এমপি হয়েছে আব্বা মারা যাওয়ার পর। উনি মাত্র 25 বছর বয়সে এমপি হয়েছেন, আর এবার উনি 7 বার এমপি। তো আসলে বাবার সিটটা তো বড় ভাই কিন্তু আব্বা মারা যাওয়ার পরে উনিই কিন্তু ওইখান থেকে বারবার এমপি হচ্ছেন। আর আমি স্টুডেন্ট পলিটিক্স করতাম। আমাদের স্টুডেন্ট পলিটিক্স, আমি ঢাকা কলেজে ছাত্রলীগ করছি, আমি এমনি সবসময় কিন্তু আমি স্টুডেন্ট পলিটিক্সের সাথে জড়িত ছিলাম। আমার পলিটিক্সটা হলো যে আমি আসলে ইন্ডিপেন্ডেন্ট বারবার হচ্ছে, এর কারণ হলো আমি যেখান থেকে ইলেকশনটা করলাম সেটা ফরিদপুর, আর আমার দেশের বাড়ি কিন্তু মাদারীপুর। তো ফরিদপুর আর আমাদের এই পাশাপাশি, একদম পাশাপাশি। তো এখানে আসলে বিষয়টা হলো যে এখানে যখন আমি 2014-এ ইলেকশন করলাম, ওই সময় কিন্তু আমি আওয়ামী লীগের টিকিটও চাই নাই, আমি জানি আমাকে দিবে না। আর আরেকটা জিনিস হলো যে আমি যার সাথে ইলেকশন করি সে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার এবং অনেক সিনিয়র নেতা, এবং প্রাইম মিনিস্টারের অনেক মানে অনেক টাচ সে করেছে, অনেক কাছের মানুষ। এখন ওইখানে আওয়ামী লীগের নমিনেশনটা চেলে আমি পাবো না, দ্যাটস ওয়াই আমি কিন্তু চাই নাই, না চাই কিন্তু আমি ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করছি। তখন কি ভেবেছিলেন জিতবেন? হ্যাঁ, আমি জানতাম আমি জিতবো। আর মাত্র 23 দিন ইলেকশন করছে। আমি কিন্তু কেউ আমাকে চিনতো না, কেউ আমাকে ওইখানে আমি কখনো ওইখানে কাউকে পড়াশোনা করি নাই, ওইখানে আমি যাই নাই, ওখানে মানে কোনো কিছুর সাথে ইনভলভ ছিলাম না। কিন্তু ওনার উপর রাগ হয়ে কিন্তু মানুষ 2014-এ আমাকে ইলেক্টেড করে। 2018-এ এসে যখন আমি নির্বাচন করি তখনও কিন্তু আমি আওয়ামী লীগের টিকিট চাই নাই, নমিনেশন চাই নাই। তখন আমি জানি আমাকে দিবে না। আমার একটা ধারণা, সেটা হলো যে আমার ধারণা না, এটা সত্য, যে আওয়ামী লীগ একটা একদম তৃণমূল সংগঠন, তৃণমূল থেকে আসছে। আর তার সভাপতি হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা। উনি কিন্তু পলিটিক্সটাকে সবার আগে দেখেন, রাজনীতিটাকে, সংগঠনটাকে সবার আগে দেখেন। তো আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বারকে বাদ দিয়ে আমাকে দিবে, এটা আমি মনে করি ওনাকে দিয়ে সম্ভব না। এর জন্য কিন্তু আমি 2 বার নমিনেশনই চাইনি। 18 সালেও কিন্তু আমি আওয়ামী লীগের নমিনেশনই ফর্মই কিনি নাই। আমি জানি আমাকে দিবে না। এটা শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, উনি সংগঠনকে সবথেকে বেশি, উনি পরিবার, আত্মীয় স্বজন থেকে সব কিছু বাদ দিয়ে উনি কিন্তু সবথেকে বেশি ভালো দেখে হলো উনি হলো ওনার সংগঠন। তো একটা আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বারকে বাদ দিয়ে আমাকে নমিনেশন দেবে, আমি আত্মীয় দেখে এটা দলের মধ্যে কথা উঠবে, অনেক কিছু হতে পারে। এই জন্য উনি আমাকে 18তেও কিন্তু আমি চাই নাই। 18 সালে কিন্তু আমি অনেক ভোট বেশি পেয়ে আমি এমপি হয়েছি। 55,000 ভোট আমি বেশি পাইছি কাজী জাফরউল্লাহ থেকে। 18 সালের পরে
আমি যখন যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার হলাম, আমাকে যখন মাননীয় প্রধানমন্ত্রী যুবলীগ করার দায়িত্ব দিলেন, যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার হলাম, এবার আমাকে নমিনেশনটা যেতে হয়েছে। এবার আমি চাইছি, কারণ আমি দলের ভিতরে আমিও তো একটা সংগঠনের একটা পোস্টে আছি। তো এবারও উনি আমি ভেবেছিলাম যে উনি মনে হয় এবার ইলেকশনটা করবেন না, কারণ ওনার সেই অবস্থান কিন্তু এলাকায় নাই। তা তারপরে উনি ইলেকশনটা করলেন। আসলে নমিনেশনটা কিন্তু এখন আমার ক্ষেত্রে এটা কিন্তু বিরাট বড় ব্যাপার না, কারণ হলো আমাদের feel তৈরি হয়েছে। 3টা উপজেলা চরভদ্রসন, সদরপুর, ভাঙ্গা। আমি 14 সালে আসার পর যেই অবস্থা ছিল, এটা ডেভেলপমেন্ট বলতে কিছু ছিলই না। সেখান থেকে আজকে কিন্তু আমি মোটামুটি ভালো একটা অবস্থানে ডেভেলপমেন্টে নিয়ে আসি। আর মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ভালোবাসা চায়, বাংলাদেশের মানুষ কিন্তু কাছে পেতে চায়, মানুষের কিন্তু কাছে চায়। একটা মানুষ পলিটিক্স করলে একটা মানুষের জন্য কাজ করবে, সেটাই সত্য কথা, যে মানুষের জন্য আপনি কাজ তো করতে হবে। প্রচুর কাজ করেছেন হওয়ার পরে, হ্যাঁ, দ্যাট আমার কাইন্ড অফ এলাকায়। শোজ আপনার পরপর যে ইলেকশনগুলো যে আপনার পরপর জিতা, কোয়াইট রাইটফুল। আর আপনি অসম্ভব পপুলার ওখানে, এটা আসলে কি বিষয়টা এরকম হলো কি, মানুষের সাথে মিশতে হবে। মিশতে হবে। তো পলিটিক্স কিন্তু ভিন্ন একটা জিনিস। মানুষকে ভালোবাসতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের দুঃখ কষ্টগুলোকে বুঝতে হবে, ফিল করতে হবে। আমি গল্প শুনছি যেরকম আপনি এক জায়গায় ঘুরছেন, ওখানে একটা গ্রামের একটা বিয়ে, আপনি চলে গেলেন বিয়েতে। হ্যাঁ, আর ওরা তো এরকম তো দেখে না, একজন এমপি সাহেব হঠাৎ করে চলে আসলো আমার মেয়ের বিয়েতে। এগুলা জিনিসও তো ওদের জন্য অনেক, যে মোস্টলি যেটা দেখা যায় যে এমপিরা তো ঢাকায় বসে থাকে। এটা কিন্তু আসলে চলে গেলাম না, এটা আমার এক প্রকার দায়িত্ব। গ্রামের একটা গরিব মানুষের বিয়ে হচ্ছে, সেখানে যদি আমি যাই, তাহলে মেয়ের বিয়ে হলে স্বামীর বাড়ির মানুষগুলো মনে করে যে এমপি সাহেব তার এই বিয়ের দাওয়াতে আসছে। এইটা একটা ভালো একটা জিনিস তাদের জন্য। তারপরে আমি গেলে নিশ্চয়ই উপহার সামগ্রী তো কিছু ভালো একটা গরিব মানুষের বাসায় একটা আমি যেহেতু যাচ্ছি একটা পাবে। তারপরে ওই এলাকায় তারা বলতে পারে যে এমপি সাহেব আমার মেয়ের বিয়েতে আসছে। আসলে এগুলো নিজে থেকে আসতে হয়। আমি আসলে সাধারণত খালি বিয়ে না, আমি দুপুরে যে কোনো মানুষের বাসায়ও খাই। আমার খিদা লাগলে আমি যে কোনো বাসায় ঢুকে যাই, অসুবিধা হয় না। ধরেন আপনি তো বড় হয়েছেন ধানমন্ডিতে, তো আমরা তো পাশাপাশি প্রায় বড় হয়েছে, কিন্তু আপনার মতো একজন যে ধানমন্ডিতে বড় হওয়া, শেখ ফ্যামিলির আপনি, তারপরেও যে আপনি যেভাবে করে ব্লেন্ড ইন করে গেলেন, এটা কোথা থেকে এসছে মনে হয়? এটা আসলে যে বললাম না, ছোটবেলা থেকে মানে ওখানে ওদের সাথে খাচ্ছেন, পড়ছেন, বাসায় চলে যাচ্ছেন, তারপরে আবার ওদের বিয়েতে যাচ্ছেন, এটা কিন্তু ইটস নট বেশি একটা কমন এদিককার না, লোককে বিষয়টা হলো দেখলে। কি, আমি কিন্তু বড় হয়েছি ঢাকায়, পড়াশোনাও ঢাকায়, ধানমন্ডিতেই আমি বড় হয়েছি। কিন্তু আমার বেশি সময়টাই কিন্তু আমার বাবার সাথে আমি গ্রামে যেতাম, পলিটিক্যাল জিনিসগুলো দেখতাম, আব্বার কাছ থেকে অনেক কিছু শেখার ছিল, শিখতাম। তারপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতাম যে উনি কীভাবে মেশেন, উনি মানুষের সাথে কীভাবে চলেন। আসলে এগুলো দেখতে 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 ভিতরে চলে আসে। এবং মানুষের একদম গ্রামের গরিব দুঃখী মানুষের একদম কাছের থেকে যদি তাদের মনের কথাটা না শোনা যায় অথবা বোঝা যায়, তাহলে কিন্তু মানুষের জন্য করা যায় না। রিসেন্টলি এই ইলেকশনে আপনার মেয়ে নাজোরা ওয়েন্ট ভাইরাল। হ্যাঁ, আমার ভিডিও দেখলে মনে হয় খুব ন্যাচারালি ও জিনিসগুলো করে, ও চেষ্টাও করে না, খুবই ডিমিনারটাও খুব ন্যাচারালি আসে যে মানুষের সাথে আপনার মতোই মিশতে পারে। আপনার কি মনে হলো যখন ভাইরাল হলো, তখন তো ধরেন অনেক পজিটিভ ফিডব্যাকও আসে, আবার নেগেটিভও আসে। মেয়ে আফটার অল আপনার কীরকম লাগে তখন, খারাপটা কীরকম আসলে লাগে? নেগেটিভ পলিটিক্স করতে হলে তো সবসময় পজিটিভ আসবে না, আর ও তো ছোট। আর ওই যেটা আমি আমার বাবার কাছ থেকে শিখছি, ও কিন্তু সারাদিন ওর চাচা 7বার এমপি, ওর বাবা এমপি, ওর দাদা এমপি ছিল। তো ও ছোটোবেলা থেকে দেখতে বাবা মানুষের জন্য করতেছে, মিশতেছে, কিভাবে মিশতেছে, ও দেখতেছে ছোটোবেলায় গেলে যে আমরা মানুষের সাথে কিভাবে মিশি, কিভাবে মানুষের, সে যেই মানুষই হোক তার সাথে কিভাবে চলাফেরা করি, কথা শুনি, তার জন্য কিছু করতে চেষ্টা করি। এটা কিন্তু আমার ভিতরে যেরকম আসছে ওর ভিতরেও কিন্তু ওরকম আসছে। তো হয়তো বা বোঝা যাচ্ছিল না, ও লন্ডনে পড়াশোনা করে, কিন্তু ছুটিতে আসার পর যখন ইলেকশনে আসছে আমাকে বলতে, বাবা আমি একটু ভোট চাবো তোমার জন্য। তা আমি বলছি চাও, অসুবিধা নাই। তো 1বার 2বার যাওয়ার পরে আমি দেখি যে আমার অন্য অন্য লোকরা বারবার আমাকে না ডেকে বলতেছে আমাদের আম্মুকে পাঠান, তাকে সবাই দেখতে চাচ্ছে। আসলে পলিটিক্সটা কিন্তু এরকম একটা জিনিস,
এটা কিন্তু নাটক করে হয় না, এটা কিন্তু মানুষ কিন্তু বোকা না। মানুষ, আমি যদি নাটক করি সেটাও মানুষ বুঝবে, বোঝা খুবই স্বাভাবিক। আবার আমি যদি আমার ভিতর থেকে যেটা আসছে সেটাও কিন্তু মানুষ বুঝবে। আমরা যদি মনে করি যে আমরা শহরে থাকি, আমরা চালাক, গ্রামগঞ্জের মানুষ বোকা, সেটা কিন্তু ভুল। মানুষ কিন্তু সবাই চালাক, মানুষের সবাই কিন্তু তার বুদ্ধি দিয়ে জীবন চালায়। তো গ্রামে যারা বসবাস করে তারাও কিন্তু আমাদের থেকেও অনেক চালাক। তারা কিন্তু বুঝে যে এইটা এইটা নাটক করতেছে, এটা মিথ্যা বলতেছে, এটা সত্য বলতেছে, এটা ভিতর থেকে আসতেছে, এটা ওনার ভিতরটা এরকম, এটা কিন্তু ওনারা বুঝে ফেলে। এটা মানুষ কিন্তু বোঝে। তো নাজুরার ব্যাপারটা এরকম যে নাজুরা, আমি যেভাবে আমি ছোটোবেলায় আব্বাকে দেখছি, ভাইকে দেখছি, মামাকে দেখছি, খালাকে দেখছি, ফুপুকে দেখছি, আমার মাকে দেখছি, হ্যাঁ, যে মানুষের সাথে কী করে, ঠিক ওইভাবে যেটা আমি যেভাবে জিনিসটা পেয়েছি, ও কিন্তু একই জিনিস। ও কিন্তু ওর আমিও ওর বক্তৃতা শুনি মাঝে মধ্যে, আমি নিজে একা থাকলে শুনলে দেখি যে ও যে কথাগুলো বলতেছে একদম পুরো ভিতর থেকে কথা বলতেছে। আপনার ব্যাপারে যখন নেগেটিভ কমেন্টস হয় তখন আপনি এটা কিভাবে নেন? আমি আসলে, আমাকে নিয়ে অনেকে গালাগালি করবে, অনেকে বাজে কথা বলবে, অনেকে নেগেটিভ কথা বলবে। পলিটিক্স করতে হলে চামড়াটা অনেক মোটা করতে হয়। আমি তখন এটাকে, রাগ তো সবারই আছে, খারাপ কথা বললে তো মনে কষ্ট পাবো, রাগ হবই। কিন্তু চিন্তা করি যে আমি মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা, 5 বার প্রধানমন্ত্রী, ওনাকে নিয়ে যখন নেগেটিভ কথা বলতে পারে, আমি তো অনেক ছোট মানুষ, আমাকে নিয়ে বলবে, এটা সহ্য করাটাও মনে হয় পলিটিক্স। আমার মনে হয় ওটা আমার আলটিমেট ইন্সপিরেশন। যখন মানুষজন বলে না যে এই চোখ লাগবে তো, এটা তো মানে তোমাকে নজর দিবে, মনে হয় যদি নজর দেওয়াটা যদি গায়ে লাগতো তাহলে আজকে প্রাইম মিনিস্টারের কি অবস্থাটা হতো। ইট ইজ মাই আলটিমেট আমাকে ইন্সপিরেশন। যখন কেউ গালাগালি করে অথবা বাজে কথা বলে অথবা নেগেটিভ কথা বলে, আমি একটা জিনিস চিন্তা করি যে বঙ্গবন্ধুর কন্যা, জাতির জনকের কন্যা, 5 বার প্রধানমন্ত্রী বাংলাদেশের, হ্যাঁ, ওনাকে নিয়ে যদি নেগেটিভ কথা হতে পারে, তা আমি তো আসলে ওনার তুলনায় অনেক ছোট একটা মানুষ। তো এইটাও মনে হয় একটা শিক্ষা পলিটিক্সের। তো এটা আমাকে তো মনে হয় যে স্বাভাবিক। আপনি ইউর ম্যারিড টু তারিন হোসেন, উনি ইত্তেফাকের এডিটর, মঞ্জু আঙ্কেল, আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে। হাউ হ্যাজ দ্যাট হেল্পড ইউ? না, আমার আসলে, আমরা একটা পলিটিক্যাল ফ্যামিলিতে বিয়ে করাতে যেটা সুবিধা আর কি, সেটা হলো যে যে আমি উপজেলা ইলেকশন হলো, আমি 20 দিন এলাকায়, আমাকে কেউ পাচ্ছে না, আমি একদম পুরাই ইলেকশনে ব্যস্ত। তো আসলে এটা পলিটিক্যাল ফ্যামিলির কেউ হলে এটা বোঝাটা খুব স্বাভাবিক। তো তাদের ফ্যামিলি, তারা মানিক মিয়ান সাহেবের নাতি, আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের মেয়ে, এবং ছোটোবেলা থেকে আমাদের মতোই পলিটিক্যাল ফ্যামিলি থেকে তারা বড় হয়ে আসছেন। তো আসলে পলিটিক্সে এই যে নেগেটিভ কথাগুলা আমাকে নিয়ে, অথবা অনেক রকমের মামলা, অনেক রকমের ঝামেলা তো এভরিডেই আসে, এবং সারা 24 ঘন্টায় তো পলিটিক্স করতেছে। তো এইগুলো বোঝা আসলে একটা পলিটিক্যাল ফ্যামিলির মেয়ের পক্ষে খুব ইজি হয়। উনি কি আপনার সঙ্গে নামে ভাঙ্গাতে? ওরকম না আসলে, ওরকমভাবে নামে না, তবে গেলে তো মানুষের সাথে দেখা হয়, যায়। আপনার কলেজ লাইফ কীরকম ছিল? বললেন যে তখন আপনি স্টুডেন্ট পলিটিক্স করতেন। আমার কলেজ লাইফটা খুব টাফ ছিল, কারণ আমরা যখন কলেজে ঢুকি, আপনার বাবা কবে মারা যান? সরি, 91-এ। আচ্ছা, তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স 13-12। হ্যাঁ, দ্যাটস কোয়াইট ইয়াং। হ্যাঁ, তো কলেজটা এরকম ছিল, আমাদের কলেজটা ধানমন্ডির পাশেই। আর ওই সময় রাজনৈতিক অবস্থা খুব খারাপ ছিল, তখন বিএনপি ক্ষমতায় ছিল, ছাত্র দলের সন্ত্রাস, এবং আমাদের কলেজে আমাদের ঢুকতে দিত না, আমাদের মিছিল করতে দিত না, আমাদের থাকতে মানে আমি আসলে, আমার বাসা ধানমন্ডি, কিন্তু আমি কিন্তু কলেজে থাকতাম, হোস্টেলেই থাকতাম। আচ্ছা, আমি কিন্তু বাসায় থাকতাম কম। তো আমি একা একটা মানুষ। কেন থাকলেন ওখানে? আসলে ওই পলিটিক্সটা আসলে বাসার থেকে বাসায়, তখন তো আমরা বিরোধী দলে ছিলাম, তো প্রতি 2 দিন পর পরই পুলিশ আসতো। তো বাসায় থাকাটা আমাদের পক্ষে সম্ভব ছিল না, বাসায় থাকতেই দিত না। তো আমরা কলেজেই থাকতাম। তো কলেজে থাকলেও তা আমার একটু কষ্ট ছিল, কারণ তখন ছাত্র দলের সন্ত্রাস, এবং তখন যেই অস্ত্র, মানে যেই মহড়া চলতো, তখন যে তাদের যে ত্রাস ছিল, সেখানে একটা মিছিল বের করা, বা আমরা একটা ক্যান্টিনে বসবো, অথবা আমরা কাজ করব ছাত্র দলের জন্য, আসলে সেই পরিবেশটা তখন ছিল না। তারপরেও কিন্তু আমরা অনেক কষ্টের মধ্যে কিন্তু কলেজে থাকতাম, সংগঠন গুছাতাম, ছাত্রলীগটাকে শক্তিশালী করতাম, মিছিল করতাম, আন্দোলন করতাম।
কলেজ লাইফটা কিন্তু আসলে এইভাবেই চলে গেছে, আন্দোলন সংগ্রাম, এই বিএনপির বিপক্ষে আন্দোলন 95-তে আন্দোলন, 96, আসলে এইভাবেই কিন্তু চলে গেছে কলেজ লাইফটা। স্টুডেন্ট পলিটিক্স স্টুডেন্ট পলিটিক্স, মানে ওই সময় থেকে যে শুরু করলেন, হ্যাঁ, ইউ থিঙ্ক হাউ মাচ হ্যাজ দ্যাট কন্ট্রিবিউটেড আপনার মোর আমরা আসলে দ্য স্টুডেন্ট ট্রেনিং? পলিটিক্সটা সরকার বিরোধী আন্দোলনেই বেশি চলে গেছে, বিএনপির বিপক্ষে আন্দোলনেই কিন্তু আমাদের স্টুডেন্ট পলিটিক্সটা চলে গেছে। আমরা কিন্তু যখন কলেজ ছাড়লাম তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তো আসাতে তখন আর তারপরে আচ্ছা স্টুডেন্ট পলিটিক্সটা আর হলো না, তখন তো দল ক্ষমতায় চলে আসলো। আর আমরা তো ছোটোবেলা থেকে বিরোধী দলের রাজনীতিতেই আমরা আসলে ছিলাম। ওটা থেকে আপনাকে একটু টাফার করে দিয়েছে? আমি না ছোটোবেলা থেকে একটু টাফ। আর স্টুডেন্ট That's পলিটিক্স, তখন স্টুডেন্ট পলিটিক্স আমাদের তো দাঁড়াতেই দিত না, আমাদের তো আসলে থাকতে দিত না, ক্যান্টিনে খেতে দিত না, আমাদের কিছুই করতে দিত। তার মধ্যেও আমরা যতটুকু পারতাম এন্টারটেইনমেন্টে কি ছিল? ফুটবল খেলা বৃষ্টির মধ্যে, পুকুর ছিল কলেজে, এটার ভিতরে বৃষ্টির মধ্যে নামা, তারপরে চোর পুলিশ সারাদিন খেলা, পুলিশ আসতেছে পালাচ্ছি, এগুলাই। আপনার বলে অনেক সুন্দর সুন্দর গার্লফ্রেন্ডস ছিলেন। অনেক সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড ছিল এটা ঠিক না, তবে ছিল না এটাও ঠিক না। কি ভাই, এভাবে তো আপনার অনেক নেগেটিভ কমেন্টসও আসে, আমার মনে হয় ইটস কোয়াইট পজিটিভ। না, আমি কিন্তু বললাম যে আমরা কিন্তু একটা ভিন্ন পরিবেশে বড় হয়েছি, আমরা কিন্তু এখনকার জেনারেশন আর আমাদের কিন্তু এক না। আমরা কিন্তু ধানমন্ডিতে জানতাম যে, বললাম না, হিরোইজম কাজ করতো, তো আমরা ওই এলাকার ছেলে, আমরা ঘুরতেছি, এই মোটরসাইকেল চালাচ্ছি, এই গাড়ি চালাচ্ছি, এই বাইক, এই ঘুরতেছি, এই সাইকেল চালাচ্ছি, এই বৃষ্টির মধ্যে ফুটবল খেলতেছি, এইখানে যা লাবাম্বায় যা কোক খাচ্ছি, এখানে যা আড্ডা মারতেছি, আসলে এর মধ্যে তো 2-1টা গার্লফ্রেন্ড হয়ে যাওয়া স্বাভাবিক। দুই একটা। তখন তো কি ছিল, তখন এখন এটা চিন্তা করলে অন্যরকম লাগে, তখন ছিল মানে ধানমন্ডির হিরোকে মেয়েরাও আবার ওরকমই পছন্দ করতো, যে মানে হিরোটাকে, হ্যাঁ, তখন আমাদের নিক্সন ভাই ছিল হিরো। ওরকম কিছু না। আচ্ছা, লেটস সুইচ গিয়ার্স। ফরিদপুর, ফরিদপুর আপনার প্রচুর কাজ করেছেন। আপনার কাছে কোনটা মনে হয় যে সবচেয়ে বড় প্রবলেমটা কোনটা সলভ করেছেন? আমার যেটা ছিল সেটা হলো আমার যোগাযোগ ব্যবস্থা। আমার এলাকায় কোনো রোড ছিল না, রাস্তা ছিল না, স্কুল ছিল না, স্কুলের ভবন, স্কুলের বিল্ডিংগুলো একদম টিনের, একদম ভাঙাচোরা ছিল, ইলেকট্রিসিটি ছিল না। আসলে এগুলো কিছু করার ক্ষমতায় কিন্তু আমাদের নাই, সব কিছুই প্রধানমন্ত্রী করেন, কিন্তু আমরা এমপি যারা, তারা এগুলোকে এলাকার মানুষের কাছে পৌঁছায় দেওয়াটা, এটা আমাদের কাজ। আমার এই মুহূর্তে আমার প্রাইমারি স্কুল 46টা স্কুলের কনস্ট্রাকশন কাজ চলতেছে, নতুন ভবন, এই রানিং আছে 46টা। আমার এলাকায় পাকা রাস্তা বলতে, মানে পিচ ঢালাই রাস্তা বলতে গেলে ছিলই না। আমি এই 11 বছরে প্রায় 310 কিলোমিটার রাস্তা আমার করা, আমার 3 থানায় 310 কিলোমিটার রাস্তা। আমি যখন গেছি তখন 2014-এ আমার ইলেকট্রিসিটি ছিল 42%, এখন 100% বিদ্যুৎ। তারপরে সব কিছুই, আবার ব্রিজ, আমরা এই 11 বছরে ছোট ব্রিজ, বড় ব্রিজ সব প্রায় 700 ব্রিজ করা আছে আমার, 700 ব্রিজ করা। তো আসলে এইগুলো কিছুই ছিল না। তো আমরা স্কুল ভবনগুলো, বিদ্যুৎ, তারপরে আরও তৃণমূলে অনেক কাজ আছে যেটা কৃষকদের কাজ, কৃষকদের জন্য আসলে একটা স্ট্রাকচার তৈরি করা খুবই কঠিন, কিন্তু একদম কিছু ছিল না দেখে কিন্তু জনগণ আমাকে ভোট দিছিল। আজকে আমরা প্রায় বলতে পারি যে প্রায় 80% কাজ কিন্তু আমরা করে ফেলছি। এবং এই মুহূর্তে আবারও বলি, প্রাইমারি স্কুল আমার এলাকায় 46টা স্কুলের কনস্ট্রাকশন কাজ চলতেছে নতুন ভবন, এবং আগামীতে আরও 40-50টা হবে। কোনো কিছুই এখন আর আগের মতন না। আগে একটা স্কুলে বাচ্চারা বসার জায়গা ছিল না, টিন দিয়ে পানি পড়তো, সেখানে এখন দোতলা বিল্ডিং। তারপর রাস্তায় মানুষ যেতে পারতো না, কাদা ছিল, এত মানুষের পা কাদায় ডুবে, সেখানে এখন পাকা রাস্তা। তো 80% কাজ আমাদের প্রায় শেষ, আর যে রানিং যে কাজগুলো আছে ইনশাল্লাহ এই 5 বছরে হয়ে যাবে। ইনফ্রাস্ট্রাকচারের পরে নেক্সট কি হবে আপনার এজেন্ডাতে? নেক্সট যেটা আসতে সেটা হলো যে আমাদের মাদক নিয়ে আমাদের আসলে আরও ভাবা উচিত, কারণ এটা আমরা কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছি না। এটাকে আসলে সরকার, আমার একার করলেই হবে না, সরকারকে
পলিসি করতে হবে এবং এই মাদকটা কিন্তু আমাদের যত ডেভেলপমেন্ট আছে সব নষ্ট করে ফেলতেছে এবং এখন কিন্তু আসলে বাচ্চা ছেলেরা স্কুলের ছেলেরাও কিন্তু নেশা করতেছে, যেটা আগে আমাদের সময় কিন্তু এখন ছিল। সবার তো ইনকামও বেড়ে গেছে, সো 2-3 হাজার টাকা দিয়ে ওনারা যে আজকাল মানে 1,000 টাকা দিয়ে ইয়াবা কিনে নিচ্ছে, এটারও একটা ওদের ক্যাপাসিটি আছে। ক্যাপাসিটি আছে মানুষের এখন, ক্রয় ক্ষমতা মানে ক্যাপাসিটি অনেক বেশি, কিন্তু এই মাদকটা কিন্তু অনেক ছড়ায় যাচ্ছে। এখন আমি রোড করলাম, রাস্তা করলাম, ব্রিজ করলাম, মসজিদ লোক নাই। করলাম, মন্দির করলাম, বিদ্যুৎ করলাম, সবই করলাম, কিন্তু আমার ছেলে নষ্ট হয়ে গেল, বাচ্চারা নষ্ট হয়ে গেল, তো দেশের ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে। আসলে মাদকের উপরে আরও সরকারকে আরও নজর দেওয়া উচিত এবং এটাকে আরও শক্তভাবে এটাকে নির্মূল করা উচিত। অ্যাজ আ পলিটিক্যাল লিডার বাংলাদেশে কোন ক্যারেক্টারিস্টিক্সগুলো মনে হয় আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? আপনি আপনার থেকে জুনিয়র যারা, একটা সময় আপনি ইয়াংগেস্ট এমপি ছিলেন, ওর অ্যারাউন্ড দ্য ইয়াংগেস্ট। এখন কি বুড়া হয়ে গেছে? বুড়া হননি, বাট এখনও ইয়াঙ্গার এমপিসদের মধ্যে আছেন। বাট আমরা চাচ্ছি আরও ইয়াং যারা, ওরাও ইন্সপায়ার্ড হোক আপনাকে দেখে। আমার জন্য আপনাকে আজকে এই পডকাস্টে আনাটাই ওটাই একটা রিজন ছিল, যে আপনি যে এত কাজ করছেন ওখানে, আপনার লাইফটাও যেভাবে করে আপনি ইভলভ করে আসছেন, যে লেট পিপল সি আরও ইয়াং যারা আছে ওদের মতো, যে ওরা দেখে আর আমরা ইন্সপায়ার্ড হই। তো ইন্সপিরেশনের সাথে সাথে আপনার কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স কি মনে হয় যে দরকার টু বি আ লিডার? যে এমন হতে হবে না যে আমাকে পলিটিক্যাল লিডার, বাট জাস্ট টু বি আ লিডার। আসলে বিষয়টা এরকম কি, পলিটিক্সের সাথে যে আসবে, রাজনীতি যে করবে, তাকে প্রথমেই চিন্তা করতে হবে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সাথে মিশতে হবে। এখানে ধনী গরিব এখানে কোনো শ্রেণী নাই, এখানে মানুষ সবাই সমান আমাদের কাছে। আমরা সকালে 6টার সময় ঘুম থেকে উঠি, রাত 3টা পর্যন্ত মানুষের সাথেই থাকি, আবার 2 ঘন্টা ঘুমাই, 3 ঘন্টা ঘুমাই, আবার সকালে মানুষের সমস্যা, আমাদের কাছে কিন্তু মানুষ সমস্যাগুলো নিয়ে আসে। কাজকে আর কাজের মতো লাগে না। না, কাজ করতে এখন অভ্যাস হয়ে গেছে আর কি কাজটাতে। এখন মানুষের কিন্তু অনেক রকমের সমস্যা হয়, বা আমাদের বাংলাদেশের মানুষের অর্থনৈতিক থেকে শুরু করে পারিবারিক সকল কিছুই কিন্তু তারা এমপির কাছে আসে সকল সমস্যা নিয়ে। পারিবারিক ব্যাপারেও আসে, এলাকার উন্নয়নের ব্যাপার, এমন কোনো কাজ নাই যেটা নিয়ে আসে না। আর সব কিছুরই কিন্তু সমাধান করতে হয়, তাদের কথাটাকে শুনতে হবে। আমাদেরও একটা ক্যাপাসিটি আছে, আমরাও সব করতে পারি না মানুষের জন্য, সব কিছু করার ক্ষমতা কিন্তু আমাদের, সেই শক্তিটা আমাদের নাই, বা সেই পাওয়ারটা আমাদের নাই। বা আমরা কিন্তু এই যে কথাগুলো শুনতেছি মানুষের, তার একটা মানুষের কষ্টের কথা শোনাটাও তো সে অনেক হালকা হয়ে যায়, এবং তার জন্য চেষ্টা করা, বা পারলাম না কিন্তু চেষ্টা করলাম, সেটা কিন্তু মানুষ চায়। ইয়াং জেনারেশনের যারা পলিটিক্সে আসবে তাদের প্রথমেই বুঝতে হবে পলিটিক্স মানে টকশো না, পলিটিক্স মানে ঢাকায় বসে সেই পাওয়ারটাকে মানে দেখানো না। পলিটিক্সটা হলো মানুষের যত কাছে যেতে হবে, মানুষের পাশে থাকতে হবে, গরিব দুঃখী মানুষ যারা বাংলাদেশের মতন দেশে, তাদের মনের কথাটা শুনতে হবে, তাদের কিছু না পারলেও তাদের কষ্টের কথাটা শুনতে হবে। এই যে সময়টা আমরা দেই, এই ইয়াং জেনারেশনকে পলিটিক্স আসলে পরে মানুষকে সময় দিতে হবে, মানুষের কাছে থাকতে হবে, কারণ তাদের ভোটেই কিন্তু আজকে আমরা এই জায়গায়। আমি 3বার ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করছি বাংলাদেশে, আমার মনে হয় না যে 3বার ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কেউ করছেন হয়তো বা, কিন্তু এমপি হইতে আমার মনে করেন আমি প্রথমে আনারস মার্কা ছিল, তারপর সিংহ মার্কা, এবার ঈগল মার্কা। আসলে মার্কাটাও কিন্তু আমার যারা জনগণ তারা কিন্তু মাত্র 20 দিন আগে জানতে পারে। তো সেখান থেকে একটা মানুষের কাছে না গেলে, তবে আমার যেটা কথা সেটা হলো যে পলিটিক্স আমি যেটা বুঝি, তৃণমূল গরিব মানুষের পাশে থাকাটাই পলিটিক্স। তাদের দুঃখে সুখে কষ্টে, রাত 2টার সময় একটা মানুষ এসে বলে বিপদে পড়ছে, তখন আমি যদি বলি না, আমার দারোয়ান যদি বলে না ঘুমায় আছে, তাহলে কিন্তু হবে না। দরজা খোলা রাখতে, আমার গ্রামের বাড়ির দরজা কোনোদিন আমি লাগায় রাখি না, মেইন গেট সবসময় খোলা থাকে। এখন সিকিউরিটির প্রবলেম আমরা তো পলিটিক্স করি, পাবলিকের কাছে থাকি, আমাদের সিকিউরিটির কি আছে? পার্সোনাল লাইফে আপনার হোয়াট ইজ ইয়োর বিগেস্ট রিগ্রেট? আমার কোনো রিগ্রেট নাই, আমি খুব ভালো আছি। মানে ধরেন যেটা হয়েছে, বাট ওটার পরে আপনি ইউভ মেড দ্য চেঞ্জেস, কিন্তু যখন হলো তখন কষ্ট হয়েছে হওয়ার সময়। আসলে আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে বেশি চিন্তিত না, তারপরও
রেসপন্সিবিলিটি আছে। মেয়ে বড়, ছেলে আছে, ফ্যামিলি, মা আছে, ওয়াইফ আছে, ভাই বোনরা আছে। তো আসলে আমরা এই ছোটোবেলা থেকে এইভাবেই আমাদের ফ্যামিলির মধ্যে চলাফেরা করি, বা আমরা এইভাবেই মিশি ভাই বোনরা, যে আমরা একদম মানে সবাই সবার কথা জানি, সবাই সবাই সম্পর্কে আমাদের একটা ধারণা আছে। আমার আব্বা মারা যাওয়াতে হয়তো বা আমি একটু মানে অনেক ছোট ছিলাম, তো তখন আমার একটু কষ্ট হয়েছে, কারণ আব্বা বেঁচে থাকতে আমি ছোট ছিলাম, অনেক আদর করতো, কিন্তু 13 আব্বা, বছর তো অনেক ছোট। হ্যাঁ, আব্বা মারা যাওয়ার পরে লাইফটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। রেসপন্সিবিলিটি ছিল না, কিন্তু মানে দায়িত্ব ছিল না, কারণ আমি সবাই ছোট ছিলাম, কিন্তু তারপরে অনেক চেঞ্জ, ফাইন্যান্সিয়াল চেঞ্জ অথবা অনেক কিছু, বা মানে একটা ছায়া চলে গেলে যেটা হয়, সেইটা কিন্তু অনেক বছর সাফার করছে, সেটা কিন্তু অনেক বছর। একটু নিশ্চয়ই সাপোর্টটা একটু কম থাকে, তাই না? বাবা থাকা এক জিনিস, বাবা না এটা কিন্তু থাকা আরেক জিনিস। হঠাৎ করে একটা বড় ধাক্কা। তারপর আমার বড় ভাই ছিলেন, তো উনি আমাদের কখনো বুঝতে দেন নাই। কত বড় উনি? তার উনি থেকে? আমার থেকে 12 বছরের বড়, আচ্ছা। 12-13 বছরের বড়, কিন্তু উনি বুঝতে দেননি। কিন্তু তারপরেও তো একটা বাবা, জায়গাটা তো বাবার জায়গায়। পলিটিক্স রানস ইন ইয়োর ব্লাড, কিন্তু আপনার ফ্যামিলির মধ্যে আপনার ভাই 7 বার এমপি। আপনার সবচেয়ে বড় ইন্সপিরেশনটাকে? আমি ছোটবেলা থেকে আমার কাছে আমার মামার কথা শুনে আসছি, শেখ ফজলুল হক মনি। আমি ওনার জীবনটাকে দেখি, উনি এত কম বয়সে ওনাকে মেরে ফেলছেন, কিন্তু উনি স্টুডেন্ট। ওই সময়টাতে এত ইম্প্যাক্ট রেখে হ্যাঁ, গেছে। এবং উনি তখন ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন 2 বার বাংলাদেশ। উনি যুবলীগ প্রতিষ্ঠাতা করতেন, উনি বাংলার বাণী পত্রিকা করতেন, উনি মুজিব বাহিনীর চিফ ছিলেন, স্বাধীনতার যুদ্ধের ওনার ভূমিকা ছিল। আসলে আমি মনে করি যে এত কম বয়সে, এবং উনি বই লিখতেন, উনি সাংবাদিকতা করতেন। আসলে মার কাছে, আমাদের ফ্যামিলি সবার কাছে ওনার কথা শুনি, আসলে মামার জিনিসটাই চিন্তা করি বারবার আর কি। ওইটাই মনে হয় যে মানে ওনার পলিটিক্সটাই আসলে। ধরেন আজকে থেকে নাদার 40 ইয়ার্স, 20, 30, 40 বছর যখনই হোক না কেন, যখন আমাদের অনেক বয়স হয়ে যাবে, ডেথ বেডে, তখন ইফ ইউ লুক ব্যাক, আপনার কীরকম একটা লেগেসি আপনি রেখে যেতে চান? এইটা একটা কঠিন প্রশ্ন। আমি আসলে ছোটোবেলা থেকেই স্টুডেন্ট পলিটিক্সের সাথে জড়িত, তবে আমি একটা জিনিস মনে করি যে একজন পলিটিশিয়ান তার জীবনের মানুষের জন্য অনেক কিছু করে গেছে, এবং মানুষের মুখে এই জিনিসটা রয়ে যাবে। আজকে তুমি যে কথাটা বললা, আমার মামার কথা বললা, প্রায় 50 বছর হয়ে গেছে ওনাকে মেরে ফেলছে। তো আজকেও কিন্তু বাংলাদেশের যেখানেই যাই বলে শেখ ফজলুল হক মনির নাম নিলে কিন্তু মানুষ সম্মান করে, ইজ্জত করে। পলিটিক্স কিন্তু মানুষের জন্য করে যাওয়া, এই সমাজ ব্যবস্থা আমরা যে যতটুকু জায়গা আছে সব কিছু পরিবর্তন করে একটা ভালো সমাজ ব্যবস্থা, এবং বাংলাদেশের মানুষের একটা অর্থনৈতিক মুক্তি। বাংলাদেশটা গরিব দেশ, এদেশের মানুষের জন্য বঙ্গবন্ধু, আমাদের প্রধানমন্ত্রী, উনি যে কথাটা বারবার বলেন যে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। আমরা যেন যতদিন পলিটিক্স করতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি, এই দেশের গরিব দুঃখী মানুষের জন্য একটা মানে হাসি, তাদের জন্য মানে মুখে হাসি ফুটাতে পারি, এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখতেছেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ, আমরা যেন সেই স্মার্ট বাংলাদেশে নিয়ে যেতে পারি। কলেজে থাকতে, আপনি তখন কলেজে থাকতেন, যদিও বাসা কাছে ছিল ধানমন্ডিতে, বেশ প্রবলেম হতো, পুলিশ আসা যাওয়া করতেন। একটা ইনসিডেন্টের কথা বলেন যেখানে আসলে নিজেকে মনে হয়েছে যে ভয় পেয়েছিলেন ওই সময়টাতে। আসলে ভয় আমি কখনোই পাই নাই, বাসায় থাকতাম না, কারণ আমার বড় ভাই পলিটিক্স করতেন আর আমি করতাম, আমার মাঝখানে আরও 2টা ভাই আছেন, ওরা পলিটিক্স করতো না। এভরি 2 দিন পর পরই পুলিশ যেত। খালেদা জিয়া আমাদের কোনো দিনই বাসায়, তার সময় কোনো দিন বাসায় রাত্রে দুপুরে বাসায় খাওয়া অথবা রাতের ঘুম বাসায় কখনো থাকতে পারতাম না। কলেজে থাকতাম, কলেজের পিছনে নিউ মার্কেট ছিল, এই পাশে পুলিশ আসলে পালানোর জায়গা ছিল। তো আসলে ওই গাড়ি ভাঙার মামলা, আন্দোলনের মামলা, মিছিল মিটিংয়ের মামলা, এগুলো তো দিয়েই রাখতো।
তারপরে ফ্যামিলিগতভাবেও একটাই ছিল। একটা একটা জিনিস মনে আছে 95-এ আমি দেশের বাইরে গেলাম। দেশের বাইরের থেকে বাসায় মানে ঢাকায় আসার পরে আমি অনেক দিন বাইরে ছিলাম, তো ভাবলাম যে বাসায় যাই, সুটকেস রাখি, মাকে একটু দেখি, দুপুরে একটু খাই। তো দুপুরে বাসায় এসে এয়ারপোর্ট থেকেই বাসায় আসলাম। বাসায় 95, এটা মার্চ মাসে মনে আছে আমার। তো আমি বাসায় প্রায় 15-20 দিন দেশের বাইরে ছিলাম। তা আসার পরে সুটকেস রাখলাম, তারপরে রুমে আসলাম, অনেক দিন পর বাসায় আসলাম, আরবার মার সাথে দেখা করলাম, দুপুরে খেলাম, তারপর বিকালে ভাই বোনদের সাথে একটু গল্প করলাম, সন্ধ্যার সময় বের হলাম। রাতে 10টা সাড়ে ফুটবল খেলা চলতেছিল, কোনো একটা গেম চলতে, রাতে 10টায় বাসায় আসলাম, বাসায় টিভি ছেড়ে ফুটবল খেলা দেখলাম। দেখার পরে রাতে ঘুমায় গেলাম 12টার দিকে। 2টার সময় দেখি আমার দরজা ভেঙে ফেলতেছে। কি হয়েছে? এখনই বাসাতে, অনেক ঠান্ডা ছিল আমার মনে আছে, এখনই বের হও, আর্মি রেড করবে। খালেদা জিয়া তখন আর্মি নামালো আন্দোলন থামানোর জন্য, 5 মিনিটের মধ্যে আর্মি রেড করবে বাসায়। 5 মিনিটের মধ্যে বের হয়ে গেলাম। বের হয়ে ধানমন্ডিতে আরেকটা আত্মীয়র বাসায়, মানে আমার এক খালার বাসায় ঢোকার সাথে সাথেই ফোন আসলো, পুরো বাসা আর্মি খুঁজতেছে। তো এরপরে আবার 3 মাস ঢাকার বাইরে চিটংয়ে গেলাম। চিটংয়ে একটা এলাকা আছে খুলশি, ওইখানে যে থাকলাম, তারপরে খুলনা গেলাম, তারপরে কলকাতা গেলাম, এমন করে 6 মাস। আর্মি 3 মাস পর উঠলো, ওঠার পর আবার বাংলাদেশে আসলাম, আবার সেই কলেজে ইন্টারন্যাশনাল হোস্টেলে থাকতাম আমি, আবার কলেজে যে থাকতাম। বাসায় আসলে ওই বাসার খাবার খুব কমই খাইতাম। এই উপহারটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দিয়ে গেছেন, যে আমাদের বাসায় থাকতে দেননি উনি, বাসায় থাকতে দেন নাই। তো এইটাই মনে আছে। আর ওই সারাদিন মাথার ভিতর ওই যে কলেজে, আমরা ধানমন্ডি থেকে যখন কলেজে যেতাম, কোনো দিন রাস্তা দিয়ে যেতে পারি নাই। ওইখানে একটা পুলিশ বক্স ছিল সায়েন্স ল্যাবরেটরির মোড়ে, ওইখানে ডিবি পুলিশ বসেই থাকতো, যে কলেজে যাওয়ার সময় আমাদের মোটরসাইকেল ধরবে, আমাকে ধরবে, অথবা গাড়ি ধরবে, যেটাই ধরবে। তো সারা জীবন কলেজে গেছি ধানমন্ডি 2 নম্বরে 3-4টা ওয়াল টপকে, কোনোদিন কলেজের মেইন গেট দিয়ে যেতে পারি নাই। দেখছেন ভাই, আপনার সাথে কথা বলে, আর আপনাকে যতটুকু আমি চিনি এত বছরে, আপনার ভিতরে কোনো ভয়ভীতি কিচ্ছু নাই। এর ভিতরে আপনাকে আমার খুবই ফিয়ারলেস লাগে। আপনি এক একটা জিনিস যে করেছেন লাইফে, কখনো কোনো কিছুতে জড়তা ছিল না। এর ভিতরে নিশ্চয়ই কিছু না কিছু একটা আমাদের ফিয়ার থাকে, কিছু না কিছু আমরা একটু ভয় পাই। এটা আপনার জন্য কি? আমার আসলে ভয়টা বলতে পলিটিক্সে আমি মনে করি না। পার্সোনাল। হ্যাঁ, পলিটিক্স করতে হলে ভয় থাকাটা, এটা আজকে ভালো দিন কালকে খারাপ দিন, এটাই স্বাভাবিক। এখানে মেনে নিতে হবে যে পলিটিক্সে সবসময় একরকম ভালো সময় সবসময় যায় না, আর খারাপ সময়টা কত খারাপ হতে পারে সেটা ফেস করব। যেটা খারাপ সময় আসবে সেটা ফেস করার মতন ইচ্ছা শক্তি সবই আমার আছে। আমার আসলে ভয়টা বলতে আমি বুঝি যে, আসলে ভয় বলতে কি, আমি আমার আম্মাকে ভয় পাই, আম্মার কথা শুনি। এখন মা কোনো কিছুতে রাগ হোক, এই জিনিসটাই কিন্তু ভয়। মা রাগ হইলো বা মনে কষ্ট পাইলো, এইটাই ভয়, আর কোনো ওরকম ভয় আমি মনে করি না। এরকম কিছু করতে চাই না যে মা কষ্ট পাক বা মা রাগ হোক, এই জিনিসটা চাই না। নেক্সট ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার সাথে কথা বললে আজকে খুবই ভালো লাগলো। আরেকটা সেটআপে কথা বললাম আজকে, ফার্স্ট টাইম লাইফে। আর আপনি খুব এলোকুয়েন্টলি কথা বলেন, খুবই কমফোর্টিং আপনার সাথে কথা বলা। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং দিস থটস সবার সঙ্গে। তোমার ইন্টারভিউতে আসলাম এবং নতুন কিছু মানে প্রশ্নের উত্তর দিলাম। হ্যাঁ, ভালো লাগলো, মনে হলো না যে ইন্টারভিউ দিচ্ছি, মনে হচ্ছে গল্প করতেছি। থ্যাংক ইউ।